হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উইনার্স একাডেমি। আমি সুজন স্যার আবার তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। দেখো, আমরা যে ক্লাসগুলো শুরু করেছিলাম আমাদের আপকামিং যে মিসলেনিয়াস এক্সাম আছে সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা কি না, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে কিন্তু একটা অ্যানালিসিস করতে পারি যে আমাদের কোন টপিকগুলো থেকে বা কোন সাবজেক্টগুলো থেকে কোন বিষয়গুলোর উপর থেকে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে আমাদের কোশ্চেনগুলো আসছে। ক্লিয়ার? তো আমি আজকেই তোমাদের সঙ্গে আলোচনা করব, এই ক্লাসের শেষের দিকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কোন টপিকগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আমরা শুরু করে দিই। দেখো, ফার্স্ট 91 যে কোশ্চেনটা আছে তোমরা দেখতে পাচ্ছ, বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন রমন এফেক্ট, রমন রে, গাছের জীবন, এক্স রে। বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন, তোমরা বুঝতে পারছো দেখেই অনেকেই জানো, অপশন এ রমন এফেক্ট। এখন রামন এফেক্ট কি এটা তোমাদের, দেখো সিভি রামনকে কিন্তু নোবেল দেওয়া হয়েছিল এই রামন এফেক্টের জন্য, তাই তো? এই নোবেলটা কত সালে দেওয়া হয়েছিল এগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন হবেই হবে। নোবেল দেওয়া হয়েছিল 1930, তাই তো? নাকি ফিজিক্সের জন্য, পদার্থবিদ্যায় কিন্তু তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এবং 1954-এ তাকে কিন্তু ভারত রত্ন দেওয়া হয়েছিল, ভারত রত্ন। ক্লিয়ার? এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোটস করে তোমরা রেখে দাও। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা দেখো 92 কোশ্চেন যেটা বলছে, এটা 91 করলাম। 92 কোশ্চেন যেটা বলছে, কে ঘোষণা করেন পর অথবা মর অথবা ডু আর ডাই, করবো অথবা মরবো? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, এটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে। দেখো এখানে একটা কথা বলছে 93-তে বিদ্যুৎ চালিত, কি বলছে না, বিদ্যুৎ চালিত রেলগাড়ি। তাহলে বিদ্যুৎ চালিত প্রথম যে রেলগাড়িটা চলেছিল সেটা মনে রাখবে বোম্বে VT2 কুরলার মধ্যে। এবং অবশ্যই তোমরা এর সালটা নোট ডাউন করো, 1925 এই সালে কিন্তু তা প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলেছিল। পরবর্তী কোশ্চেন দেখো 94, বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের নাম কি? বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের নাম কে, এটা আমাদের জানতে চাইছে। দেখো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, অর্থাৎ 2018 সালের কোশ্চেন আমরা সলভ করছি, সেখান থেকে তোমরা বুঝতে পারছো। মনে রাখবে যে আমাদের বর্তমান যে তোমার প্রেসিডেন্ট আছেন ত্রিপুরার, তিনি হচ্ছেন সত্যদেব আর্য, সত্যদেব আর্য। আর যিনি হচ্ছেন চিফ মিনিস্টার আছেন, চিফ মিনিস্টার বিপ্লব কুমার দেব, বিপ্লব কুমার দেব। তার মানে এখান থেকে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারছি, বিভিন্ন যে রাজ্যগুলো আছে এবং সেই রাজ্যগুলোর যে রাজ্যপাল এবং বর্তমান মুখ্যমন্ত্রী কে আছে সেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, অর্থাৎ এই টপিকগুলো কিন্তু আমাদেরকে কভার করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো 95 যে কোশ্চেনটা আছে, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করতে ভারতে প্রবেশ করেন, ভারতে প্রবেশ করেন কত সালে? এটা আমাদের ইতিহাসের একটা কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কত না, 326 থেকে
23 খ্রিস্টপূর্বাব্দ। তার মানে আমাদের অপশন বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এখানে একটু এক্সট্রা ইনফরমেশন তোমরা জেনে রাখো 95 থেকে, সেটা হচ্ছে ভারতে তিনি ছিলেন কিন্তু ইন ইন্ডিয়া। তিনি ভারতে কতদিন ছিলেন এটা কিন্তু অনেক কোশ্চেনে এসেছে, সেটা মনে রাখবেন 19 মান্থ, অর্থাৎ 19 মাস কিন্তু তিনি ভারতে ছিলেন। এবং তিনি যখন ভারত আক্রমণ করেন তখন মগধের যে শাসনকর্তা ছিলেন, এগুলো অবশ্যই তোমার মগধের যিনি তিনি হচ্ছেন নন্দ বংশের ধননন্দ। ক্লিয়ার? এই এক্সট্রা ইনফরমেশন কিন্তু তোমরা প্রত্যেকে নোট ডাউন করবে। আচ্ছা, এবারে দেখো 96 নাম্বার যে কোশ্চেনটা আছে, সেখানে বলা হয়েছে যে পলাশী যুদ্ধ বাধে, এখানে বলা হচ্ছে পলাশী যুদ্ধ বাধে কাদের মধ্যে। 96 যে কোশ্চেনটা আছে তোমরা দেখতে পাচ্ছ, অপশন এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরের মধ্যে, ক্লাইভ ও সিরাজের মধ্যে, বাংলার নবাব ও ফরাসিদের মধ্যে। খুব ইজি কোশ্চেনটা কিন্তু, তাই না? তোমরা নিশ্চয়ই প্রত্যেকে পারবে। দেখো, এখান থেকে তোমাদেরকে যে এক্সট্রা ইনফরমেশনটা জানতে হবে, প্রথমত আমরা বুঝে গেছি এরকম রবার্ট ক্লাইভ ও সিরাজের মধ্যে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল। টাইম পিরিয়ডটা ছিল কত? 1757, এটাও আমরা জানি। এবং এই সম্বন্ধে আর একটা বিষয় তোমাদেরকে আমি জেনে রাখি, এটা হচ্ছে ক্লাইভ বললাম, ক্লাইভের সময় কি হয়েছিল। ক্লাইভের সময় তো এটা হচ্ছে পলাশীর যুদ্ধ, আর এর সময় আর যেগুলো হয়েছিল সেটা হচ্ছে 1764 সালে কিন্তু কি হয়েছিল, বক্সার, এটা তো পলাশী বললাম, পলাশীর যুদ্ধ। আর এটা হয়েছিল কি, বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ কোন সময় হয়েছিল সেটা কিন্তু আমাদের আসে, বক্সার যুদ্ধ। আর একটা কি, তিনি দেওয়ানি লাভ করেছিলেন কত? ঠিক বক্সারের যুদ্ধ পরপরই কিন্তু তিনি দেওয়ানি লাভ করেন। অর্থাৎ কত সালে দেওয়ানি লাভ করে, এটাও কিন্তু আমাদের এক্সামের ক্ষেত্রে আসে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। ক্লিয়ার? তাহলে এটার আমরা 96 কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেলাম। পরবর্তী কোশ্চেনটা কি বলছে দেখো, পরবর্তী কোশ্চেন বলছে 97 যে নাম্বার কোশ্চেনটা বলছে, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত 2017 অন্ধ টি20 ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ভারত হারিয়েছে। এখন দেখো, এটা যেহেতু 18 সালের কোশ্চেন, তার আগের বছরে যে বিশ্বকাপ হয়েছিল সেটা দিয়েছিল, আমরা এটা 2022 সালের কথা ভাববো। দেখো, 2022 সালে কিন্তু ভারত হারিয়েছিল বাংলাদেশকে, তাই তো? ভারত বাংলাদেশকে হারিয়েছিল, এবং এটা হয়েছিল, যেটা হয়েছিল এম চিন্নাস্বামী স্টেডিয়াম, চিন্নাস্বামী। ক্লিয়ার? এটা মনে রাখবে, চিন্নাস্বামী স্টেডিয়াম, সেটা হচ্ছে কি, বেঙ্গালুরু। ঠিক আছে, এটা হয়েছিল। এই এক্সট্রা ইনফরমেশনটা তোমরা কিন্তু এখান থেকে জেনে রাখবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে যে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? অর্থাৎ বর্তমান ক্যাপ্টেন হচ্ছে কিন্তু হরমনপ্রীত কৌর, অর্থাৎ অপশন ডি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, 2017 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জামাইকার তরফে কে স্বর্ণপদক পেয়েছিলেন? দেখো, এখানে আমরা বর্তমান যে বিশ্ব অ্যাথলেটিক্স হয়েছে, এটা আমরা 2000, যেহেতু 18 কথা, 17 সালে 18 কোশ্চেন হয়েছিল, এটা মনে রাখবে। একটা বিষয় এখান থেকে তোমাদের মনে রাখা দরকার, প্রথম ভারতীয় বিশ্ব অ্যাথলেটিক্স, যে প্রথম ভারতীয় হিসেবে, প্রথম ভারতীয়
হিসাবে অ্যাথলেটিক্সে, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নকে, না চ্যাম্পিয়ন হয়েছে মনে রাখবে নীরজ চোপড়া। ক্লিয়ার? নীরজ চোপড়া কিন্তু কি হয়েছে, তিনি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। পরবর্তী কোশ্চেনটা দেখো, 100 নাম্বারের যে কোশ্চেনটা আছে, বলা হচ্ছে কোন সালে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এর অ্যান্সার হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, 1938। না, যে অধিবেশনটা ছিল সেটার নাম হচ্ছে ত্রিপুরা অধিবেশন, তাই তো? তিনি কংগ্রেসের কিন্তু প্রথমবার সভাপতি নির্বাচিত নয়। এরপরে 1939-এ তিনি আবার সেই অধিবেশনে তিনি প্রার্থী হয়েছিলেন, কিন্তু ঘটনা হচ্ছে এখানে একটা বিষয় ঘটেছিল যেটা তোমাদের জানা খুবই প্রয়োজন। সেটা হচ্ছে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামন, এটা কিন্তু তার প্রতিদ্বন্দ্বী ছিলেন, ঠিক আছে? এবং তাকে দ্বিতীয়বার তিনি পরাজিত করেছিলেন। এটা ইম্পর্টেন্ট এই কারণে, এটা কিন্তু গান্ধীজির মনোনীত প্রার্থী ছিলেন। বুঝতে পারছো? আশা করি তোমরা বিষয়গুলো বুঝে গেছো। এখন দেখো, আমাদের এই অ্যানালিসিস ক্লাসটা কেন প্রয়োজন হলো, আমি সেই বিষয়ে তোমাদেরকে বলবো। যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে ক্লাসগুলো দেখে নিও। আমি কিন্তু এখানে 2018 সালের যে প্রিভিয়াস ইয়ার, যে 2018 সালের যে কোশ্চেনটা আছে, সেই 18 সালের কোশ্চেনটা কিন্তু টোটাল কভার করেছি। কেন কভার করেছি? কারণ এখান থেকে আমাদেরকে জানতে হবে কোন কোন টপিকগুলোর উপর থেকে আমাদের কোশ্চেনগুলো আসছে, কোন কোন সাবজেক্ট থেকে কতগুলো আসছে। দেখো, ভালো করে দেখলে ইতিহাস থেকে 9 নম্বরের কোশ্চেন এসেছিল, ভূগোল থেকে 8, রাষ্ট্রবিজ্ঞান থেকে 8, অর্থনীতি থেকে 1, পদার্থবিদ্যা থেকে 6, রসায়নবিদ্যা থেকে 1, জীববিদ্যা থেকে 11 এবং জিকে থেকে কিন্তু 28 নম্বর কোশ্চেন এবং 25 নম্বর কোশ্চেন এসেছিল অ্যারিথমেটিক থেকে। তোমরা বুঝতে পারছো কোন টপিকগুলো থেকে আমাদের, কোন সাবজেক্টগুলো থেকে আমাদের কোশ্চেন আসে। আমরা প্রত্যেক বছর যদি খেয়াল করে দেখি, তোমরা অবশ্যই এর স্ক্রিনশটটা নিয়ে নাও, তাহলে এখানে আমরা একটা পরিষ্কার ধারণা পেয়ে যাচ্ছি যে আমাদের কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরের কোশ্চেন আসছে। আমি পরবর্তী একটা ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে কোন টপিকগুলো থেকে আমাদের কোশ্চেন আসে। তবে এখানে একটা জিনিস দেখো, খুব ভালো করে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স বা সাধারণ জ্ঞান আর পাটিগণিত, এই পার্টটা কিন্তু আমাদেরকে, মূলত আমি এই বিষয়গুলো একটু তোমাদের উপর ফোকাস করবো। এছাড়া অন্যান্য সাবজেক্টগুলো আমি তোমাদের কভার করাবো। এখানে কিন্তু একটা ভালো নাম্বার তোমাদের জন্য আছে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার, ম্যাথ বলো জিকে বলো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের মানে ডিটেলসে ক্লাস করাবো। তোমরা প্রত্যেকে সেই ক্লাসগুলো দেখতে থাকো, যেগুলো মিসলেনিয়াস থেকে শুরু করে আমাদের পিএসসির অন্যান্য যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য খুব হেল্পফুল হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী আরো একটা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।